নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার নিবেদন হুমায়ুন আহমেদের লেখা কুহক। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা কুহক। আজ প্রথম পর্ব। ঘরের বাইরে বড় বড় করে লেখা, রোগীদের বিশ্রাম কক্ষ, নীরবতা কাম্য। 10 ফুট বাই 10 ফুট বর্গাকৃতি ঘর, বেতের এবং প্লাস্টিকের চেয়ারে ঠাসাঠাসি। কাঠের একটা টেবিলে পুরনো ছেঁড়া কিছু সিনেমা পত্রিকা। 13-14 জন রোগী বসে আছে, সবাই নিঃশব্দ। শুধু একজন গোঙাদির মতো শব্দ করছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট জাতীয় এক লোক বিরক্ত গলায় বললেন, চুপ করে থাকেন না ভাই, কুকু করছেন কেন? কুকু করলে ব্যথা কমবে? রোগী কাতর গলায় বলল, একটু তাড়াতাড়ি করেন। এর চেয়ে তাড়াতাড়ি হবে না। পছন্দ হলে থাকেন, পছন্দ না হলে চলে যান। অ্যাসিস্ট্যান্টের নাম মাসুদ, বয়স 30, মুখ ভর্তি বসন্তের দাগ, কটকটে হলুদ রঙের একটা শার্ট তার গায়ে। কিছুক্ষণ পরপর সে নাক ঝাড়ছে। তার মূল কাজ এক্স রে প্লেটে নাম্বার বসিয়ে রোগীদের এক্স রে রুমে পাঠিয়ে দেওয়া। সে এই কাজের বাইরেও অনেক কাজ করছে। নাম লেখার সময় সব রোগীকেই খানিকক্ষণ ধমকাচ্ছে, রোগীর সঙ্গে এক্স রে রুমে ঢুকছে, এক্স রে অপারেটরকে একটা ধমক দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করছে না, কারণ সবাই জেনে গেছে এই লোকটির হাতেই ক্ষমতা। এই এক্স রে ইউনিট আসলে সেই চালাচ্ছে। ডাক্তার একজন আছেন, তিনি চেম্বার বন্ধ করে বসে আছেন। রোগীদের সঙ্গে তার যোগাযোগ নেই। এক্স রে প্লেট দেখে একটা রিপোর্ট লিখে দেন। দায়িত্ব বলতে এইটুকুই। আজ ডাক্তার সাহেব সেই দায়িত্বও পালন করছে না। অল্প বয়স্ক কামিজ পরা একটা মেয়ে ঘন্টা 2 হলো তার সঙ্গে বসে আছে। ডাক্তার সাহেব দরজা বন্ধ করে দিয়েছেন। বন্ধ দরজা ভেদ করে 2 বার খিলখিল হাসির শব্দ পাওয়া গেল। মাসুদ সেই হাসির শব্দে মুখ কুঞ্চিত করে বললেন, শালার দুনিয়া, প্রেম শুরু হয়ে গেছে। কথাগুলো সে নিচু গলায় বলল না, শব্দ করেই বলল। এতে বোঝা গেল সে কারোর পরোয়া করে না। তার প্রতি রোগীদের যে প্রাথমিক বিরক্তি ছিল তাও খানিকটা কাটল। যে তার মনিবের প্রতি সরাসরি এমন কথা বলে সে অ্যান্টি এস্টাবলিশমেন্ট লোক, সবার সহানুভূতি তার প্রতি। নিশানাথ বাবু 8 নম্বর স্লিপ হাতে বসে আছেন। এক সময় তার ডাক পড়ল। তিনি প্রেসক্রিপশন হাতে উঠে গেলেন। মাসুদ কাঁচের দেওয়ালের ওপাশে বসেছে। রেলের টিকিটের ঘুমটি ঘরের মতো ছোট্ট জানলা দিয়ে তিনি প্রেসক্রিপশন বাড়িয়ে দিলেন। মাসুদ বলল, নাম বলেন। নিশানাথ চক্রবর্তী। হিন্দু নাকি? নিশানাথ হ্যাঁ সূচক মাথা নাড়লেন, যদিও বুঝতে পারলেন না এই প্রশ্ন করার পিছনে কি কারণ থাকতে পারে। অশোকের আবার হিন্দু মুসলমান কি হয়েছে? কি আপনার? মাথায় যন্ত্রণা। মাথায় যন্ত্রণা তো প্যারাসিটামল খেয়ে শুয়ে থাকুন, এক্স রে কি জন্য? নিশানাথ বাবু ইতস্তত করে বললেন, ডাক্তার এক্স রে করতে বলল, সাইনাস আছে কিনা দেখতে চান। মাসুদ মুখ বিকৃত করে বলল, কিছু একটা হলেই এক্স রে। আরে বাবা, এই যন্ত্র যখন ছিল না তখন কি রোগীর চিকিৎসা হতো না? এই সব হচ্ছে পয়সা কামাবার ফন্দি, বুঝলেন? নিশানাথ কিছু বললেন না। এই রাগী ছেলেটার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, হয়তো আবার ধমক দেবে। এক্স রে করতে এসে এতবার ধমক খাবার কোনো মানে হয় না। মাসুদ খাতায় নাম তুলতে তুলতে বলল, সামান্য পেটে ব্যথা হলে ডাক্তাররা কি করে জানেন? এক্স রে, আল্ট্রাসনোগ্রাম, এন্ডোস্কোপি, ব্লাড, ইউরিন। শালার দুনিয়া,
এই সব না করে একটা ডাব খেয়ে শুয়ে থাকলে কিন্তু পেট ব্যথা কমে যায়। যান, ভেতরে যান। নিশানাথবাবু ভেতরে ঢুকলেন। ভয়ে ভয়ে ঢুকলেন। তার ভয় করছে কেন তাও ঠিক বুঝতে পারছেন না। এক্স রে রুমে আলো কম, তার চোখ ধাতস্থ হতে সময় লাগছে। ব্যাপার স্যাপার দেখে তিনি খানিকটা ভড়কেও গেছেন। অতি আধুনিক যন্ত্র, শরীরের যে কোনো অংশের এক্স রে এখানে করা হয়। কম্পিউটারাইজড ব্যবস্থা, ছবি নেওয়ার সঙ্গে সঙ্গেই নেগেটিভ তৈরি হয়ে বের হয়। মাসুদ নিশানাথ বাবুর সঙ্গে ঢুকেছে। নিশানাথ বাবু বললেন, ব্যথা লাগবে নাকি? মাসুদ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, আগে কখনো এক্স রে করাননি? ছোটবেলায় একবার করিয়েছিলাম বুকের এক্স রে। ব্যথা পেয়েছিলেন? জি না। তখন ব্যথা পাননি, তাহলে এখন পাবেন কেন? এক্স রে কিছুই না, এক ধরনের রেডিয়েশন লাইট। মাথার ভেতর দিয়ে চলে যাবে, টেরও পাবেন না। হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? কি করব? শুয়ে পড়ুন। কোথায় শুয়ে পড়ব? আরে কি যন্ত্রণা! এই বজলু, একে শুইয়ে দে। বজলু এক্স রে মেশিনের অপারেটর। সে এসে নিশানাথ বাবুকে কোথায় যেন শুইয়ে দিল। তিনি ক্ষীণ গলায় বললেন, খুব ঠান্ডা লাগছে ভাই। মাসুদ বলল, এয়ার কন্ডিশন ঘর, তাই ঠান্ডা লাগছে। আপনি খুব যন্ত্রণা করছেন, চুপচাপ থাকুন। জি আচ্ছা। বজলু এসে সীসার পাতে তৈরি একটা জিনিস নিশানাথ বাবুর ঘাড়ের ওপর রাখল। তিনি শুয়েছেন উপর হয়ে, কিছু দেখতে পাচ্ছেন না, তবে বুঝতে পারছেন ঘর ঘর শব্দ করে ভারী একটা যন্ত্র তার মাথার কাছে চলে আসছে। তিনি সেখান থেকেই বললেন, ভয় লাগছে। মাসুদ কড়া গলায় ধমক দিল, কচি খোকা নাকি আপনি যে ভয় লাগছে? নড়াচড়া করবেন না, চুপচাপ শুয়ে থাকুন। নিঃশ্বাস কি বন্ধ করে রাখব? যা ইচ্ছা করেন। মাসুদ বজলুর দিকে তাকিয়ে বলল, ঝামেলা শেষ করতো, একজনকে নিয়ে বসে থাকলে হবে না। বজলু বোতাম টিপল। ছোট্ট একটা অঘটন তখন ঘটল। প্যানেলে একটা লাল বাতি জ্বলে উঠল, যার অর্থ কোথাও কোনো ম্যাল ফাংশন হয়েছে। বজলুর কোনো ভাবান্তর হলো না, কারণ এই অতি আধুনিক যন্ত্রটি যে কোনো ম্যাল ফাংশনে আপনা আপনি বন্ধ হয়ে যায়। নির্ধারিত রেডিয়েশনের 1 পিকোরেম বেশি ডোজও যাওয়ার কোনো উপায় নেই। মাসুদ বলল, কি হয়েছে? বজলু বলল, ম্যাল ফাংশন, আরেকটা প্লেট দিতে হবে। মাসুদ বলল, শালার যন্ত্রণা। ঠিক তখন বজলু অস্পষ্ট শব্দ করল, কারণ বড় ধরনের কিছু ঝামেলা হয়েছে। মেশিন বন্ধ হয়নি, স্ট্যান্ড বাই বাটনের লাল আলো জ্বলেনি। ডিজিটাল মিটারের সংখ্যা দ্রুত পাল্টাচ্ছে, রেডিয়েশন এখনও যাচ্ছে। বজলুর গলা শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। কত রেডিয়েশন গেল? 250 রেম। কি সর্বনাশ! বুড়ো মানুষটা বেঁচে আছে তো? এরকম হবে কেন? কেন এরকম হবে? এখন কি করা? বজলু স্টপ বাটন টিপল। যন্ত্রটির সমস্ত কার্যকলাপ এতে বন্ধ হবে। স্টপ বাটন পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে। পাওয়ার থাকবে শুধু মেকানিক্যাল অংশে, রেডিয়েশন ইউনিটে থাকবে না। আশ্চর্য, স্টপ বাটন টেপার পরও রেডিয়েশন বন্ধ হলো না। বজলুর হাত কাঁপতে লাগল। মাসুদ বলল, কি হলো? বজলু বলল, রোগীকে তাড়াতাড়ি সরান, রেডিয়েশন যাচ্ছে। কি বলছো ছাগলের মতো? আল্লাহর কসম। বজলু স্ট্যান্ড বাই বাটন টিপে আবার স্টপ বাটনে চলে গেল। লাভ হলো না। রেডিয়েশন কন্ট্রোল নবে হাত দিল। কিছু একটা করা দরকার। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। রোগীকে সরানোও যাচ্ছে না। রোগীকে সরাতে হলে রেডিয়েশন সোর্স সরাতে হবে, তাও সরানো যাচ্ছে না। মাসুদ ছুটে গেল ডাক্তার সাহেবের ঘরে। কামিজ পরা মেয়েটি এখনও আছে।
সে সম্ভবত মজার কোনো গল্প বলছিল। তার মুখ হাসি হাসি। ডাক্তার সাহেবও হাসছেন। দরজার নক না করে ঢোকা ঠিক হয়নি। মাসুদ গ্রাহ্য করল না, কাঁপা গলায় বলল, তাড়াতাড়ি আসেন স্যার। রেডিওলজিস্ট কাটা কাটা গলায় বললেন, কতবার বলেছি হুট করে ঢুকবে না। আপনি আসেন তো স্যার। কেন? ঝামেলা হয়েছে, বিরাট ঝামেলা। ডাক্তার সাহেব এক্স রে রুমে ঢুকে দেখলেন সব ঠিকঠাক, মেশিন বন্ধ। বজলু কপালের ঘাম মুছছে। নিশানাথ বাবু এখনও শুয়ে আছেন। মাসুদ কানে কানে ডাক্তার সাহেবকে ঘটনাটা বলল। ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, কত রেডিয়েশন পাস করেছে? বজলু জবাব দিল না। আবার মাথার ঘাম মুছল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। প্রচণ্ড পিপাসা পেয়েছে। ডাক্তার সাহেব ডিজিটাল মিটারের সংখ্যা দেখলেন। রেডিয়েশনের পরিমাণ দেখে হতভম্ব হয়ে গেলেন। রোগী এরপরও বেঁচে আছে কি করে? নিশানাথবাবু বললেন, শেষ হয়েছে? ডাক্তার সাহেব বললেন, জি জি, শেষ শেষ। ভাই, আপনি উঠে আসুন। মাসুদ, ওকে উঠিয়ে বসাও। মাসুদকে উঠিয়ে বসাতে হলো না। নিশানাথবাবু নিজেই উঠে আসলেন। নিচু গলায় বললেন, কোনো ঝামেলা হয়েছে? মাসুদ শুকনো গলায় বলল, কোনো ঝামেলা হয়নি, একটু দেরি হলো আর কি, যন্ত্রপাতির কারবার। নিশানাথবাবু বললেন, কোনো ব্যথা পাই নাই। ডাক্তার সাহেব বললেন, আসুন তো, আমার সঙ্গে আসুন। বাসায় চলে যাব, দেরি হয়ে গেছে। একটু বসে যান, চা খান এক কাপ। মাথাটা কেমন যেন খালি খালি লাগছে। ও কিছু না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব নিশানাথ বাবুকে তার ঘরে নিয়ে বসালেন। কামিজ পরা মেয়েটি এখনও আছে। তার নাম নাসিমা। আজ তার জন্মদিন। সে অনেক দিন ধরে ভেবেছে আজকের দিনটি অন্যরকমভাবে কাটাবে। যার সঙ্গে গল্প করতে ভালো লাগে শুধু তার সঙ্গেই গল্প করবে। ফারহাদ নামের এই ডক্টরের সঙ্গে গল্প করতে তার ভালো লাগে। শুধু যে ভালো লাগে তাই না, অসম্ভব ভালো লাগে। যখন তিনি থাকেন না, নাসিমা মনে মনে তার সঙ্গে গল্প করে। নাসিমা জানে কাজটা ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। তার দূর সম্পর্কের খালাতো ভাই ডক্টর ফারহাদ বিবাহিত, দুটি ছেলে মেয়ে আছে। ফারহাদ সাহেবের স্ত্রী, যাকে সে অ্যানি ভাবি বলে, তিনিও চমৎকার একজন মানুষ। নাসিমা জানে এই চমৎকার পরিবারে সে ধীরে ধীরে একটা সমস্যা সৃষ্টি করছে। আগে অ্যানি ভাবি তার সঙ্গে অনেক গল্প করতেন। এখন দেখা হলে শুকনো গলায় বলেন, কি ভালো, বলেই মুখ ফিরিয়ে নেন, যেন তার সঙ্গে কথা বলা অপরাধ। সে একজন অস্পৃশ্য মেয়ে। ডাক্তার সাহেব বললেন, নাসিমা, তুমি বাসায় চলে যাও। নাসিমার চোখে পানি এসে গেল। আজ তার জন্মদিন। স্কলারশিপের জমানো সব টাকা নিয়ে সে এসেছে। ফারহাদ ভাইকে নিয়ে সে চাইনিজ খাবে, একটা শাড়ি কিনবে। ফারহাদ ভাইকে বলবে শাড়ির রং পছন্দ করে দিতে। তারপর ঠিক সেই রঙের একটা শার্ট সে ফারহাদ ভাইয়ের সঙ্গে কিনবে। নাসিমা, আমার জরুরি কাজ আছে, তুমি এখন যাও। তোমার কলেজ কি আজ বন্ধ? নাসিমা জবাব দিল না। মুখ জানালার দিকে ফিরিয়ে নিল, কারণ চোখ বেয়ে গালে পানি এসে পড়েছে। ডাক্তার সাহেব তা দেখতে পেলেন না। নাসিমা প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। তার প্রচণ্ড ইচ্ছা করছে কোনো একটা চলন্ত ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়তে, কিংবা কোনো একটা 10 তলা দালানের ছাদে উঠে সেখান থেকে ঝাঁপ দিতে। নিশানাথবাবু চোখ বন্ধ করে বসে আছেন। মাঝে মাঝে জিভ বের করে ঠোঁট ভেজাচ্ছেন। কিছুক্ষণ পরপর বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার বড় ধরনের কোনো কষ্ট হচ্ছে। ডাক্তার সাহেব বললেন, আপনার নামটা জানা হলো না। নিশানাথবাবু চমকে চোখ মেলে তাকালেন।
মনে হচ্ছে তিনি ডাক্তার সাহেবের প্রশ্ন ঠিক বুঝতে পারছেন না। আমাকে বলছেন? জি। কি বলছেন? আপনার নামটা জানতে চাচ্ছিলাম। নিশানাথ। আমার নাম নিশানাথ। শরীরটা কেমন লাগছে? ভালো। কিছু খাবেন? না, বাসায় যাব। বাসা কোথায়? মালিবাগে। বয়স কত আপনার? ঠিক জানি না, 50-60 হবে। ও আচ্ছা, শরীরটা এখন কেমন লাগছে? ভালো। নিশানাথবাবু খানিকটা বিস্ময় বোধ করলেন। এই লোক সারাক্ষণ তাকে শরীর কেমন জিজ্ঞাসা করছে কেন? তাহলে কি তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কিংবা এক্স-রে নেওয়ার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন? ডাক্তার সাহেব বললেন, মালিবাগে কি আপনার নিজের বাড়ি? না, আমার এক ছাত্রের বাড়ি। আমি ওই বাড়িতে থাকি, আর আমার ছাত্রের ছেলে মেয়ে দুটোকে পড়াই। ও আচ্ছা, আপনার নিকট আত্মীয় স্বজন কে কে আছেন? তেমন কেউ নেই, যারা আছেন ইন্ডিয়ায় চলে গেছেন। আপনি যাননি কেন? ইচ্ছা করল না। আমি এখন উঠি? আরে না, আরেকটু বসুন, চা খান। নিশানাথবাবু বসলেন। তার খুব ক্লান্তি লাগছে, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। চা চলে এলো। তিনি চায়ে চুমুক দিলেন। কোনো রকম স্বাদ পেলেন না, তবু ছোট ছোট চুমুক দিতে লাগলেন। এখন না খাওয়াটা অভদ্রতা হয়। বজলু ডাক্তার সাহেবকে একটা কাগজ দিয়ে গেছে। সেখানে লেখা কত ডোজ রেডিয়েশন এই রোগীর মাথার ভেতর দিয়ে পাস করেছে। সংখ্যাটির দিকে তাকিয়ে ডাক্তার সাহেব ঢোক গিললেন। এ কি ভয়াবহ অবস্থা! ডাক্তার সাহেব বললেন, আর কোনো এক্স-রে নেওয়া হয়নি তো? জি না, তবে যন্ত্র এখন ঠিক আছে। ঠিক থাকুক আর না থাকুক, আর কোনো এক্স-রে যেন না করা হয়। জি আচ্ছা। নিশানাথবাবু বললেন, আমি এখন উঠি? ডাক্তার সাহেব বললেন, আমি ওই দিক দিয়েই যাব, আপনাকে নামিয়ে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। নিশানাথবাবু ডাক্তারের ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন। কি অসাধারণ একজন মানুষ! আজকালকার দিনে এরকম মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে। গাড়িতে উঠতে উঠতে ডাক্তার সাহেব বললেন, আমার কার্ডটা রাখুন, টেলিফোন নাম্বার আছে, কোনো অসুবিধা হলে টেলিফোন করবেন। নিশানাথবাবু অবাক হয়ে বললেন, কি অসুবিধা? না মানে বয়স হচ্ছে তো, এই বয়সে শরীর তো সবসময় খারাপ থাকে। পরিচয় যখন হয়েছে তখন যোগাযোগ রাখা। আপনি শিক্ষিত মানুষ। নিশানাথবাবুর হৃদয় আনন্দে পূর্ণ হল। কি অসম্ভব ভদ্র এই ডাক্তার! একে ধন্যবাদ দিয়ে কিছু বলা দরকার, বলতে পারলেন না। শরীরটা খুব ক্লান্ত লাগছে। তিনি গাড়ির পেছনের সিটে বসে ঝিমুতে লাগলেন। বাসায় ফিরে শরীরটা আরও খানিকটা খারাপ হলো। নিজের ঘরে ঢুকে অবেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ঠিক স্পষ্ট নয়, আবার স্পষ্ট। ছোট্ট একটা ঘর, ঘরে একটা মেয়ে একা একা বসে আছে। মেয়েটিকে তিনি আগে কখনো দেখেননি, কিন্তু তিনি তার নাম জানেন। মেয়েটির নাম নাসিমা। সে কলেজে পড়ে। আজ তার জন্মদিন। এরকম খুশির দিনেও তার মন খুব খারাপ। সে খুব কাঁদছে। দীর্ঘ স্বপ্ন, তবু এই স্বপ্নে কোনো কথাবার্তা নেই। এই স্বপ্নের জিনিসগুলো স্থির, কোনো নড়াচড়া নেই, যেন কয়েকটা সাদা কালো ফটোগ্রাফ। আবার ঠিক সাদা কালো নয়, এক ধরনের রং আছে। সেই রং পরিচিত নয়, ব্যাখ্যা করা সম্ভব নয়। বাড়ির নাম পদ্মপত্র। বিশাল কম্পাউন্ডের ভেতর বাগান বাড়ির মতো বাড়ি। ঢাকা শহরের মাঝখানে জমিদারি সময়কার এক বাড়ি। বাড়ির আদি মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার রিডার ডক্টর প্রশান্ত মল্লিক।
তার খুব গাছপালার শখ ছিল। যেখানে যত বিচিত্র গাছ পেয়েছেন তার সবই এনে লাগিয়েছিলেন। দিন মানে গাছের কারণে অন্ধকার হয়ে থাকত। লোকজন তাই এই বাড়ির নাম দিল জংলা বাড়ি। ডক্টর মল্লিকের বৃক্ষপ্রীতি বয়সের সঙ্গে সঙ্গে বাড়তেই লাগল। তার খানিকটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণও দেখা দিল। ঘুম হতো না। নিজের তৈরি বাগানে সারা রাত হাঁটতেন এবং গাছের সঙ্গে ল্যাটিন ভাষায় কথা বলতেন। ডক্টর মল্লিক ল্যাটিন ভাষায়ও সুপণ্ডিত ছিলেন। তার মৃত্যুর কিছুদিন পর তার সর্বকনিষ্ঠ কন্যাটিরও মাথা খারাপ হয়ে গেল। বাড়িটির নাম তখন হয়ে গেল পাগলা বাড়ি। ডক্টর মল্লিকের স্ত্রী দেশভাগের 3 বছরের মাথায় বাড়ি বিক্রি করে তার অপ্রকৃতস্থ কন্যাকে নিয়ে চলে যান জলপাইগুড়ি। এই বাড়ি তারপর 4 বার হাতবদল হয়ে বর্তমানে আছে মহসিন সাহেবের হাতে। আগের বাড়ির কিছুই নেই। গাছপালার অধিকাংশই কেটে ফেলা হয়েছে। বাড়ির পেছনে জলজ গাছ লাগানোর জন্য একটা ঝিলের মতো ছিল। সেই ঝিল ভরাট করে 4 কামরার এল প্যাটার্নের ঘর তৈরি করা হয়েছে। ঘরগুলিতে মহসিন সাহেবের ড্রাইভার, মালি এবং দারোয়ান থাকে। বছর 2 ধরে আছেন নিশানাথ বাবু। নিশানাথ বাবু এক সময় মহসিন সাহেবেরও প্রাইভেট টিউটর ছিলেন। অঙ্ক করাতেন, খুব যত্ন করেই করাতেন। পড়ানোর ফাঁকে ফাঁকে মজার মজার গল্প করতেন। মহসিন সাহেব শিশু অবস্থায় এই সব গল্প শুনে মুগ্ধ বিস্মিত হতেন। তার সেই বিস্ময়ের কিছুটা এখনও অবশিষ্ট আছে বলে নিশানাথ বাবুকে যত্ন করে নিজের বাড়িতে এনে রেখেছেন। নিশানাথ বাবুর দায়িত্ব সন্ধ্যার পর মহসিন সাহেবের পুত্রকন্যাকে নিয়ে বসা, পড়া দেখিয়ে দেওয়া। এই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। দায়িত্বের বাইরে যা করেন তা হচ্ছে গাছপালার যত্ন। প্রায় সময়ই মালির সঙ্গে তাকে নিড়ানি হাতে বাগানে বসে থাকতে দেখা যায়। মহসিন সাহেবের 1 ছেলে 2 মেয়ে। বড় ছেলে তুষার ল্যাবরেটরি স্কুলে ক্লাস 6-এ পড়ে। পড়াশোনায় মোটামুটি ধরনের, তবে সুন্দর ছবি আঁকে। দ্বিতীয় সন্তান রাত্রি পড়ে ভিকারুন্নেসা স্কুলে ক্লাস 5-এ। এই মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী, স্মৃতিশক্তিও অসাধারণ। কোনো জিনিস একবার পড়লে দ্বিতীয়বার পড়ার দরকার হয় না। মহসিন সাহেবের তৃতীয় সন্তান আলো, ভাই বোনদের মধ্যে সবচেয়ে রূপবতী। তার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল। আলো এবং রাত্রির বয়সের তফাৎ 1 বছর। আলো জন্ম থেকেই মূক ও বধির। এই মেয়েটিকে নিয়ে বাবা মার দুঃখের কোনো সীমা নেই। মহসিন সাহেবের স্ত্রী দীপা মেয়েটিকে সারাক্ষণ চোখে চোখে রাখেন। মাঝে মাঝে থমথমে গলায় বলেন, মা, তুই এত সুন্দর হচ্ছিস কেন? তুই তো বিপদে পড়বি মা। আলো চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে থাকে। মার কথা সে শুনতে পায় না। মা কি বলছে বুঝতেও পারে না। মার কথা শেষ হওয়া মাত্রই সে হাসে। সেই হাসি এতই মধুর যে দীপার ইচ্ছা করে মেয়েটিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে। রাত প্রায় 8টা বাজে। তুষার এবং রাত্রি ভিডিও গেম নিয়ে বসেছে। রাত্রি গত জন্মদিনে এই যন্ত্রটি উপহার হিসাবে পেয়েছে। অনেকগুলি খেলার ক্যাসেট আছে, তবে তাদের পছন্দ হচ্ছে ঘোড়ার খেলাটা। খেলা শুরু হতেই টিভি পর্দায় দেখা যায় অনেক জীবজন্তুর মাঝখানে ল্যাশো হাতে এক ঘোড়সাওয়ার বসে আছে। খেলার বিষয়টি হচ্ছে জীবজন্তু ধরা। কালো ছাগল 3 পয়েন্ট, সাদা হরিণ 25 পয়েন্ট, বসে থাকা বাঘ 100 পয়েন্ট। জন্তুগুলো ধরা বেশ কঠিন, কারণ এরা দ্রুত দৌড়তে থাকে। রাত্রির জয়স্টিকের কন্ট্রোল খুবই চমৎকার। সে 5000 পর্যন্ত পারে। তুষার অনেক কষ্টে একবার 1100 করেছিল। ছোট বোনের কাছে পরাজিত হওয়ার লজ্জায় সে খানিকটা ম্রিয়মাণ। এখন খেলছে রাত্রি। তুষার ধৈর্য ধরে অপেক্ষা করছে। ওদের থেকে অনেকটা দূরে সোফায় আধশোয়া হয়ে বসে আছে আলো। সেও গভীর মনোযোগে খেলা দেখছে। দীপা ট্রেতে করে ছেলে মেয়েদের জন্য দুধের গ্লাস নিয়ে ঢুকলেন।
বিরক্ত গলায় বললেন, এখন গেম নিয়ে বসেছ কেন? পড়াশোনা নেই? রাত্রি খেলা বন্ধ না করেই বলল, স্যার তো আজ পড়াবে না মা, স্যারের শরীর ভালো না। দীপা বললেন, উনি পড়াবেন না বলেই তোমরা পড়বে না, এ কেমন কথা? পরীক্ষায় খারাপ করবে তো। রাত্রি বলল, আমি কি কখনো খারাপ করেছি? কখনো করনি বলেই যে ভবিষ্যতে করবে না তা তো না, না পড়লে কি করে ভালো হবে? রাত্রি খেলা বন্ধ করে মার দিকে তাকিয়ে হাসল, মিষ্টি করে বলল, পড়তে যাচ্ছি মা। দীপা বললেন, আর একটা কথা, তোমরা যখন খেলা নিয়ে বসো তখন আলোকে ডাকো না কেন? সে একা একা দূরে বসে থাকে, ওর নিশ্চয়ই খেলতে ইচ্ছা করে। তুষার বলল, ও খেলতে পারে না মা। না পারলে ওকে শিখিয়ে দেবে। তোমরা আছো কেন? ওর বুঝি খেলতে ইচ্ছা করে না? বেচারি একা একা দূরে বসে আছে। রাত্রি বলল, আমি ওকে ডেকেছি মা, ও তো আসতে চায় না, ও আমাদের পছন্দ করে না। কে বলল পছন্দ করে না? কাছে গেলে খামচি দেয়, এই দেখো খামচির দাগ। দীপা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে বললেন, ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে পড়তে বসো। দুধ টেবিলে রইল, পড়তে বসার আগে দুধ খেয়ে নেবে। 9টা বাজতেই খেতে আসবে। আর শোনো, তোমাদের স্যারের যে অসুখ, তোমরা কি তাকে দেখতে গিয়েছিলে? রাত্রি বলল, হ্যাঁ গিয়েছিলাম, না গেলে জানবো কি করে যে তার অসুখ? ঘর অন্ধকার করে শুয়ে আছেন, মাথায় খুব যন্ত্রণা। তুষার বলল, দারোয়ান ভাই বলেছেন স্যারের মাথায় কুকুরের বাচ্চা হয়েছে, একবার তো তাকে কুকুর কামড়ে দিয়েছে, তাই। মেয়েদের যদি কুকুরে কামড়ায় তাহলে তাদের পেটে বাচ্চা হয়, আর ছেলেদের যদি কামড়ায় তাহলে তাদের মগজে বাচ্চা হয়। খুব ছোট ছোট বাচ্চা, ইঁদুরের চেয়েও ছোট। দীপা খুব রাগ করলেন। নতুন দারোয়ানটা রোজই কিছু না কিছু উদ্ভট কথা বলবে, তাকে মানা করে দেওয়া হয়েছে, তারপরও এই কাণ্ড। তাছাড়া তার ঘরের পাশের ঘরে একজন অসুস্থ মানুষ পড়ে আছে, এই খবরটা তাকে জানাবে না? ডাক্তার ডাকতে হতে পারে, বুড়ো মানুষ, হয়তোবা হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। রাতে নিশ্চয়ই ভাত খাবেন না, পথ্যের ব্যবস্থা করতে হবে। ঘরে চালের আটা আছে কিনা কে জানে, থাকলে চালের আটা কয়েকটা রুটি করার কথা বলে দিতে হবে। দীপা নিশানাথ বাবুকে দেখার জন্য রওনা হলেন। ইট বেছানো রাস্তা অনেকখানি পার হতে হয়, দুপাশে উঁচু হয়ে ঘাস জন্মেছে। 1 সপ্তাহ হয়নি কাটা হয়েছে, এর মধ্যেই ঘাস এত বড় বড় হয়ে গেল। মালি কোনো কিছুই লক্ষ্য করে না। বর্ষাকাল, সাপখোপের সময়, এই সময় বাগান পরিষ্কার না রাখলে চলে? নিশানাথ বাবুর ঘর অন্ধকার। দীপা ভেতরে ঢুকে আলো জ্বালালেন। নিশানাথ বাবু বললেন, কে? দীপা বললেন, চাচা, আমি দীপা। মহসিন নিশানাথ বাবুকে স্যার ডাকেন, তার ছেলেমেয়েরাও ডাকে স্যার, শুধু দীপা ডাকেন চাচা। দীপাকে দেখে নিশানাথ বাবু উঠে বসলেন এবং কোমল গলায় বললেন, কেমন আছো গো মা? আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? অসুখ নাকি বাঁধিয়ে বসেছেন? তেমন কিছু না, জ্বর জ্বর লাগছে, শুয়ে আছি। দীপা হাত বাড়িয়ে নিশানাথ বাবুর কপাল স্পর্শ করলেন। এই অসম্ভব ক্ষমতাবান মানুষের কন্যা এবং ধনবান মানুষের স্ত্রীর আন্তরিকতায় নিশানাথ বাবুর চোখে পানি আসার উপক্রম হলো। দীপা বললেন, আপনার গায়ে তো বেশ জ্বর, মাথায় যন্ত্রণা কি আছে? আছে। খুব বেশি? না, খুব বেশি না। সাইনাসের জন্য এক্স-রে করবার কথা ছিল, তা কি করিয়েছেন? হ্যাঁ, একটা ঝামেলা হয়েছে এক্স-রেতে, আবার করাতে হবে। রাতে আপনি কি খাবেন? কিছু খাবো না মা, উপোস দেব, উপোস দিলে ঠিক হয়ে যাবে। চালের আটার রুটি বানিয়ে দেব? আচ্ছা, দাও। দীপা চলে যেতে পা বাড়িয়েছেন, তখন নিশানাথ বাবু বললেন, একটু বসো মা, এই 2 মিনিট।
দীপা বিস্মিত হয়ে ফিরে এলেন। নিশানাথবাবুর সামনে চেয়ারটায় বসলেন। নিশানাথবাবু বললেন, বিশ্রী সব স্বপ্ন দেখেছি বুঝলে মা, মনটা খারাপ হয়ে গেছে। কি স্বপ্ন? একই স্বপ্ন বারবার ঘুরে ফিরে দেখছি। একটা ঘরে কামিজ পরা অল্প বয়স্ক একটা মেয়ে বসে আছে। মেয়েটার নাম নাসিমা। নাসিমার মন খুব খারাপ, অথচ তার মন খুব ভালো থাকার কথা ছিল। সে একটা ট্রাকের সামনে লাফিয়ে পড়ল। অবশ্যই নাসিমার কিছু হলো না। আপনি চুপচাপ শুয়ে থাকুন, শরীর দুর্বল, এই জন্য স্বপ্ন টপ্ন দেখছেন। নিশানাথবাবু চুপ করে রইলেন। দীপা বললেন, আপনি কি আর কিছু বলবেন চাচা? না মা। আমি তাহলে যাই, দারোয়ানকে বলে যাচ্ছি সে গেট বন্ধ করবার পর আপনার রুমের সামনে শুয়ে থাকবে। লাগবে না মা, শরীরটা এখন আগের থেকে ভালো লাগছে। নিশানাথবাবু বিছানায় শুয়ে পড়লেন। ক্লান্ত গলায় বললেন, বাতিটা নিভিয়ে দিয়ে যাও মা, চোখে আলো লাগছে। দীপা বাতি নিভিয়ে ঘর থেকে বেরোলেন। তাকে খানিকটা চিন্তিত মনে হলো। নিশানাথবাবুর স্বপ্নের ব্যাপারটা তার ভালো লাগলো না। তিনি কোথায় যেন শুনেছেন মানুষ পাগল হওয়ার আগে আগে একই স্বপ্ন বারবার দেখে। রাতে নিশানাথবাবুর প্রবল জ্বর এলো। জ্বরের প্রকোপে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। দারোয়ান তার রুমের বাইরেই ক্যাম্প খাট পেতে শুয়েছেন। নিশানাথবাবু বেশ কয়েকবার ডাকলেন, এই কুদ্দুস, এই কুদ্দুস মিয়া। দারোয়ানের ঘুম ভাঙল না। দারোয়ানদের সাধারণত ঘুম খুব গাঢ় হয়। ভোর হওয়ার ঠিক আগে আগে তার জ্বর ছেড়ে গেল। শরীরটাও কেমন ঝরঝরে মনে হলো। সামান্য ক্লান্তির ভাব ছাড়া আর কোনো সমস্যা নেই। তিনি বাগানে বেড়াতে গেলেন। ভোরবেলা এই ভ্রমণ তার কাছে বড়ই আনন্দদায়ক মনে হলো। সূর্য ওঠার পর হাত মুখ ধুয়ে তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন তার মাথায় একটাও চুল নেই। এক রাত্রিতে মাথার সব চুল উঠে গেছে। কেন এরকম হলো তিনি বুঝতে পারলেন না। কি অদ্ভুত দেখাচ্ছে তাকে। সামান্য চুল মানুষের চেহারা যে কতটা বদলে দিতে পারে তা তিনি আগে কখনো ভাবেননি। নিজেকে দেখে তার নিজেরই খুব হাসি পেতে লাগলো। তিনি প্রথমে মৃদু স্বরে, তারপর বেশ শব্দ করেই হেসে উঠলেন। তার হাসির শব্দে কৌতূহলী হয়ে কুদ্দুস উঁকি দিল। তার চোখে ভয় মেশানো দৃষ্টি। কুদ্দুস বলল, কি হয়েছে মাস্টার সাহেব? কিছু হয়নি কুদ্দুস, হাসছি। নিশানাথবাবুর হঠাৎ মনে হলো কুদ্দুস মনে মনে তাকে পাগল বলে ডাকছে। এরকম মনে হলো কেন? তিনি স্পষ্ট শুনলেন কুদ্দুস বলছে, আহা, মানুষটা পাগল হইয়া যাইতেছে, আহারে। কুদ্দুস, জি? তুমি মনে মনে কি ভাবছিলে? কিছু ভাবতেছিলাম না মাস্টার সাহেব, আপনার মাথার চুল বেবা গেল কই? পড়ে গিয়েছে। আমাকে দেখতে কেমন অদ্ভুত লাগছে তাই না কুদ্দুস? মনে হচ্ছে আমি একটা ভূত, শ্যাওড়া গাছে থাকি। কুদ্দুস জবাব দিল না। নিশানাথ আবারও হাসতে শুরু করলেন। কুদ্দুস চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল। তুষার এবং রাত্রির জন্যে আজ খুব শুভ দিন। আজ বাবা তাদের স্কুলে নামিয়ে দেবেন। মাসে একদিন মহসিন সাহেব তার ছেলে মেয়েদের স্কুলে নামিয়ে দেন এবং স্কুল থেকে ফেরত আনেন। ফেরত আনার সময় খুব মজা হয়। বাচ্চারা যা চায় তাই তিনি করেন। তুষার যদি বলে, বাবা আইসক্রিম খাবো, তাহলে তিনি আইসক্রিম পার্লারের সামনে গাড়ি দাঁড় করান। রাত্রি একবার বলেছিল, সাভার স্মৃতিসৌধ দেখতে ইচ্ছা করছে। মহসিন সাহেব বলেছিলেন, চল যাই, দেখে আসি। তখন ঝমঝম বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। মহসিন সাহেব তার মধ্যেও গাড়ি ঘুরিয়েছিলেন। আজ নিশ্চয়ই এরকম কিছু হবে। রাত্রে ঠিক করে রেখেছে ফেরার পথে সে বাবাকে বলবে গল্পের বই কিনে দিতে। তুষার এখনো কিছু ঠিক করতে পারেনি। কি চাওয়া যায় সে ভেবে পাচ্ছে না।
এই জন্য তার খুব মন খারাপ। গাড়ি ওঠার মুহূর্তে মহসিন সাহেব বললেন, আজ স্কুল না গেলে কেমন হয়? তুষার ভেবে পেল না বাবা ঠাট্টা করছেন না সত্যি সত্যি বলছেন। মহসিন সাহেব বললেন, মাঝে মাঝে স্কুল পালানো ভালো। আমি যখন তুষারের মতো ছিলাম তখন স্কুল পালাতাম। রাত্রি বলল, সত্যি বাবা? সত্যি। স্কুল পালিয়ে কি করতে? মার্বেল খেলতাম। আমাদের সময় সবচেয়ে মজার খেলা ছিল মার্বেল। এখন আর কাউকে খেলতে দেখি না। তোমরা কেউ মার্বেল দেখেছ? না। চলো দোকানে গিয়ে খুঁজব, যদি পাওয়া যায় তোমাদের জন্য কিনব। কিভাবে খেলতে হয় শিখিয়ে দেব। আজ সারা দুপুর মার্বেল খেলা হবে। আনন্দে তুষারের বুক কাঁপতে লাগলো। আজ কি ভীষণ সৌভাগ্যের দিন। স্কুলের ইংলিশ গ্রামার শেখা হয়নি, তার জন্য আজ আর বকা খেতে হবে না। রাত্রি অবশ্যই তুষারের মতো এত খুশি হলো না। স্কুল তার খুব ভালো লাগে। স্কুলে তার দুজন প্রাণের বন্ধু আছে, তাদের সঙ্গে কথা না বললে রাত্রির ভালো লাগে না। মহসিন সাহেব বললেন, তোমরা যাও, আলোকে নিয়ে এসো। ব্যাটালিয়ন নিয়ে রওনা হওয়া যাক। তুষার বলল, ও যাবে না বাবা। তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো। না জিজ্ঞেস করেই বলছো কেন যাবে না? যেতেও তো পারে। কখনো তো যায় না। যেতেও তো পারে। আমার কাছে নিয়ে এসো, আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। আলো মাকে ছেড়ে কখনো কোথাও যায় না। এই বাড়ির দেওয়ালের বাইরে পা ফেলতেই তার আপত্তি। বাধ্য হয়ে যদি কখনো যেতে হয়, চোখ মুখ শক্ত করে রাখে, একটু পরপর চমকে ওঠে। অচেনা কাউকে দেখলেই এমন ভাব করে যাতে মনে হয় সে কোনো একটা বিচিত্র কারণে ভয় পাচ্ছে। মহসিন সাহেব খুব খুশি হলেন, কারণ আলো যেতে রাজি হয়েছে। গাড়িতে তিনি আলোকে তার পাশে বসালেন। রাত্রি এবং তুষার বসল পেছনের সিটে। রাত্রি বলল, তুমি কিন্তু আস্তে গাড়ি চালাবে বাবা। তুমি এত স্পিডে গাড়ি চালাও যে ভয় লাগে। আজ রিকশার চেয়েও আস্তে চালাবো। রাত্রি এবং তুষার দুজনই খিলখিল করে হেসে উঠল। আলো মুখ ঘুরিয়ে তাকালো। সে হাসির কোনো কারণ বুঝতে পারছে না, অস্বস্তি বোধ করছে। আলোর মনটা খুব খারাপ হয়ে গেল। কত মজার মজার ব্যাপার চারদিকে হয়, সে কিছুই বুঝতে পারে না। তাকে কেউ বুঝিয়ে দিতেও চেষ্টা করে না। এই দুজন এত হাসছে কেন? আলোর কান্না পেতে লাগলো। সে অবশ্যই কাঁদল না, চোখ মুখ শক্ত করে বসে রইল। মহসিন সাহেব বললেন, আজ আমি এক হাতে গাড়ি চালাবো, সাঁই সাঁই বন বন। রাত্রি বলল, আরেকটা হাত দিয়ে তুমি কি করবে বাবা? আরেকটা হাত আমি আলো মায়ের কোলে ফেলে রাখব। এই কথায় দুজন আবার হেসে উঠল। আলো এদের হাসি হাসি মুখ গাড়ির ব্যাক ভিউ মিররে দেখতে পাচ্ছে। তার আরও মন খারাপ হয়ে গেল। এরা এত আনন্দ করছে কেন? গাড়ি চলতে শুরু করেছে। মহসিন সাহেব দু হাতে স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছেন। স্লো স্পিডে তিনি গাড়ি চালাতে পারেন না। দেখতে দেখতে গাড়ি 4th গিয়ারে চলে গেল। তুষার বলল, বাবা। বলো। তুমি কি আজ সকালে স্যারকে দেখেছো বাবা? না। দেখলে তুমি হাসতে হাসতে মরে যেতে। কেন? স্যারের মাথায় একটাও চুল নেই, সব পড়ে গেছে। তাই নাকি? স্যারকে কি যে অদ্ভুত দেখাচ্ছে। রাত্রে ফিক করে হেসে ফেলেছে। হাসটা কি উচিত হয়েছে বাবা? মোটেই উচিত হয়নি। আমিও হেসেছি, তবে মনে মনে, কেউ দেখতে পায়নি। তুমি খুবই বুদ্ধিমানের কাজ করেছ। ওর সব চুল পড়ে গেল কেন বাবা? বয়স হয়েছে তো, সেই জন্য পড়ে গেছে। বয়স হলে মাথার চুল পড়ে যায়। কেন পড়ে যায়? মাথার চুল হচ্ছে মাথা ঠান্ডা রাখার জন্য। বুড়ো মানুষদের মাথা ঠান্ডা রাখার দরকার নেই, তাই চুল পড়ে যায়। দাঁত পড়ে যায় কেন বাবা? বুড়ো মানুষদের শক্ত খাবার খাওয়ার প্রয়োজন নেই, এই জন্য দাঁতও পড়ে যায়। মহসিন সাহেব মিরপুর রোড ধরলেন। তিনি চিড়িয়াখানার দিকে যাচ্ছেন। চিড়িয়াখানা ব্যাপারটা তার কাছে খুব অপছন্দের। আজ যাচ্ছেন ছোট মেয়ের জন্য। একমাত্র চিড়িয়াখানা গেলেই
আলোর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মহসিন সাহেব গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। তিনি লক্ষ্য করেছেন দ্রুত গতি তাকে চিন্তায় সাহায্য করে, যদিও এই মুহূর্তে তেমন কোনো চিন্তা তার মাথায় নেই। অস্পষ্টভাবে নিশানাথ বাবুর কথা তার মনে আসছে। দীপাও আজ সকালে চুল পড়ার কথা বলেছিল। লোকটির দিন বোধহয় শেষ হয়ে আসছে। হঠাৎ ভালো মন্দ কিছু হয়ে গেলে সমস্যা হবে। ডেড বডি কী করা হবে? হিন্দুদের দেহ সৎকারের অনেক সমস্যা আছে বলে শুনেছেন। নিশানাথবাবুর আত্মীয় স্বজন ঢাকায় কেউ আছে কি না জিজ্ঞাসা করা হয়নি, জানা থাকা দরকার। একজন ডাক্তার নিশানাথবাবুকে দেখছেন। ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না, তার শরীর এখন ভালোই লাগছে। তবু দীপা ডাক্তার আনিয়েছেন, এখন দাঁড়িয়েও আছেন ডাক্তারের পাশে। ডাক্তার সাহেব বললেন, আপনার অসুবিধা কি? নিশানাথবাবু বললেন, তেমন কোনো অসুবিধা নেই। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে দীপার দিকে তাকালেন। দীপা বললেন, দেখুন না, হঠাৎ করে ওর মাথার সব চুল পড়ে গেল। এটা এমন কিছু না, অন্য কোনো অসুবিধা না থাকলেই হলো। আছে অন্য কোনো সমস্যা? জি না, মাঝে মাঝে খুব মাথার যন্ত্রণা হয়। এখনো হচ্ছে? জি না। দীপা বললেন, ওর সাইনাসের সমস্যা আছে। বেশি করে লেবুর শরবত খাবেন, ভিটামিন সি এইসব ক্ষেত্রে খুবই উপকারী। ভিটামিন সিকে এখন বলা হচ্ছে মিরাকেল ভিটামিন। ডাক্তার সাহেবের বোধ হয় বাড়ি যাওয়ার তাড়া আছে, দ্রুত কাজ সারতে চাইছেন। দীপা বললেন, আপনি দয়া করে ওর প্রেশারটা একটু দেখুন। ডাক্তার সাহেব ব্যাগ খুলে অপ্রসন্ন মুখে প্রেশারের যন্ত্রপাতি বের করলেন। প্রেশার মাপার তার কোনো ইচ্ছা ছিল না। এই ডাক্তার এ বাড়িতে প্রথম এসেছেন। এদের ডাক্তার হচ্ছে দীপার ছোট বোন তৃণা। আজ তৃণাকে পাওয়া যায়নি, তার বোধ হয় আবার হাসপাতালে নাইট ডিউটি পড়েছে। আপনার প্রেশার নর্মাল, আপনার বয়সের তুলনায় খুবই নর্মাল। দীপা বললেন, চাচা, আপনার অন্য কোনো সমস্যা থাকলে বলুন। নিশানাথবাবু বললেন, আমার আর তো কোনো সমস্যা নেই মা। স্বপ্নের কথা বলুন। ডাক্তার সাহেব বললেন, কিসের স্বপ্ন? দীপা বললেন, চাচা কি একটা স্বপ্ন যেন বারবার দেখছেন। বলুন না চাচা, ডাক্তারের কাছে কিছু গোপন করতে নেই। নিশানাথবাবু বিব্রত গলায় বললেন, একটা মেয়ে, তার নাম নাসিমা, কামিজ পরা। মেয়েটার খুব মন খারাপ। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। স্বপ্নের কথা বলছি, মানে গুছিয়ে বলতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে। মানে। নিশানাথবাবু থেমে গেলেন এবং অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালেন। কারণ কথা বলতে বলতে হঠাৎ তার মনে হলো এই ডাক্তারের নাম মাসুদুর রহমান। ডাক্তার সাহেবের স্ত্রীর নাম ইয়াসমিন। তাদের 3 ছেলে। বড় ছেলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পিছলে পড়ে হাতের একটা হাড় ভেঙে ফেলেছে। হাড়টা ঠিকমতো সেট হয়নি বলে ডাক্তার সাহেব খুব চিন্তিত। নিশানাথবাবু ভেবে পেলেন না এই সব কথা তার মনে আসছে কেন। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন নাকি? বোঝাই যাচ্ছে এইসব তার কল্পনা। ডাক্তার সাহেবের নাম নিশ্চয়ই মাসুদুর রহমান নয়, তার স্ত্রীর নাম নিশ্চয়ই ইয়াসমিন নয়, অথচ তার কাছে মনে হচ্ছে এটাই সত্যি। এরকম মনে হওয়ার কি মানে হতে পারে? ডাক্তার সাহেব বললেন, স্বপ্নের ব্যাপারটা তো শেষ করলেন না। নিশানাথবাবু বললেন, ওই সব কিছু বাদ দিন। মাথা গরম হয়েছিল, তাই আজে বাজে স্বপ্ন দেখেছি, এখন আর দেখি না। আমি আপনাকে ট্রাঙ্কুলাইজার দিচ্ছি, শোবার সময় একটা করে খাবেন। জি আচ্ছা। কয়েকদিন বিশ্রাম নিন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, সব ঠিক হয়ে যাবে। মাথার চুল নিয়ে মোটেও ভাববেন না, নানান কারণে মাথার চুল পড়ে যেতে পারে, এটা কিছুই না। ডাক্তার সাহেব ব্লাড প্রেশারের যন্ত্রপাতি ব্যাগে ভরছেন। নিশানাথবাবু আচমকা বললেন, ডাক্তার সাহেব, আপনার নাম কি মাসুদুর রহমান?
ডাক্তার সাহেব হাসি মুখে বললেন, জি, আপনি কি আমাকে চেনেন? জি, চিনি। আপনার ছেলের হাত জোড়া লেগেছে? লেগেছে, তবে একটু সমস্যা আছে বলে মনে হয়। আপনি কি আমার ছেলেকেও চেনেন নাকি? নিশানাথবাবু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ডাক্তার সাহেব বললেন, ওকে অবশ্যই এ পাড়ার সবাই চেনে, বড় যন্ত্রণা করে। আপনার সঙ্গে কখনো কোনো বেয়াদবি করেননি তো? জি না। কেউ যখন বলে আপনার ছেলেকে চিনি, তখনই একটু বিব্রত বোধ করি। ওই দিন বাসার ছাদ থেকে কার মাথায় যেন পানি ঢেলে দিল। 11 বছর বয়স, এর মধ্যেই কীরকম দুষ্টু বুদ্ধি। আচ্ছা, যাই। ডাক্তার সাহেব চলে যাবার পর নিশানাথবাবু প্রায় 1 ঘন্টা মূর্তির মতো বসে রইলেন। ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারলেন না। এই 1 ঘন্টায় আরেকটি বিচিত্র ব্যাপার ঘটল। নিশানাথবাবুর সামনের পাটির 2টি দাঁত পড়ে গেল। তার দাঁতে কোনো সমস্যা নেই, অথচ পাকা ফল যেভাবে পড়ে ঠিক সেইভাবে দাঁত পড়ে গেল। এর মানে কি? কি হচ্ছে এসব? তার ভয় করতে লাগলো। তিনি এক মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। জীবে ও জড়ে যে ঈশ্বর, জল ও অগ্নিতে যে ঈশ্বর, যে ঈশ্বর আকাশে ও পাতালে, সেই ঈশ্বরের কাছে সমর্পণ। তুষার এবং রাত্রি দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুষারের মুখ ভাবলেশহীন, তবে রাত্রি একটু পরপর কেঁপে উঠছে, হাসি থামানোর চেষ্টা করছে। সে বুঝতে পারছে কাজটা খুব অন্যায় হচ্ছে, তবু নিজেকে সামলাতে পারছে না। স্যারকে কি অদ্ভুত যে দেখাচ্ছে। মাথায় একটা চুলও নেই, আবার সামনের পাটির 2টো দাঁত নেই। তাও সহ্য করা যেত, কিন্তু এখন তাদের পড়াবার সময় খুটখুট করে 3টে দাঁত পড়ে গেল। এক মুহূর্তের জন্য চেহারাটা হয়ে গেল অন্যরকম। নিশানাথবাবু বললেন, হাসিস না। রাত্রি বলল, হাসি এলে কি করব, তবে আপনাকে দেখে হাসি না স্যার, অন্য একটা ব্যাপারে হাসছি। কি ব্যাপার? আছে একটা ব্যাপার, আমাদের স্কুলের একটা কাণ্ড। রাত্রি খুক খুক করে হাসছে, হাসি চাপার চেষ্টা করছে, পারছে না। তুষার বলল, ও কিন্তু আপনাকে দেখেই হাসছে স্যার। আমি স্যারকে দেখে হাসছি না, স্কুলের একটা ঘটনা মনে পড়েছে, এই জন্য হাসছি, হি হি হি। রাত্রি যে মিথ্যা কথা বলছে নিশানাথবাবু তা বুঝতে পারছেন। আগেও বুঝতে পারতেন, মিথ্যা কথা বললে রাত্রির গলা অন্যরকম হয়ে যায়। আজও তার গলা অন্যরকম হয়ে গেছে, তবে নিশানাথবাবু গলার স্বরের পরিবর্তন থেকে নয়, সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে জানতে পারছেন রাত্রি মিথ্যা বলছে। এই পদ্ধতি তিনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ পদ্ধতিটি যে কি তিনি নিজেও ঠিক জানেন না। যেমন আজকের কথাই ধরা যাক। ছেলেমেয়ে দুটি বসে আছে তার সামনে। নিশানাথবাবু কোনো এক জটিল প্রক্রিয়ায় ইচ্ছামতো এদের দুজনের মাথার ভেতর ঢুকে যেতে পারছে। মাথার ভেতরটা অনেকটা কুয়োর মতো, গহীন কুয়ো, এত গহীন যে ভয় হয়। এর বোধ হয় কোনো শেষ নেই। নিশানাথবাবু জানেন না অন্যের মাথার ভেতর চলে যাওয়ার প্রক্রিয়াটা কি। তিনি শুধু জানেন যে তিনি তা পারেন। এই গহীন কূপের ভিতরে তিনি যখন নামেন তখন তার রোমাঞ্চ বোধ হয়। কূপের দেওয়ালগুলিতে থরে থরে কত কিছুই না সাজানো, মানুষের স্মৃতি, জ্ঞান ও অভিজ্ঞতা। কুয়োর গহীন থেকে উঠে আসা মানুষের চিন্তা, কল্পনা ও ভাবনা। একই সঙ্গে একজন মানুষ কত কিছু নিয়েই না ভাবতে পারে। মানুষের মাথার ভেতরে ঢুকতে পারার এই অদ্ভুত ক্ষমতার ব্যাপারটি নিশানাথ 2 দিন আগে বুঝতে পেরেছে। এই 2 দিনে অনেকের মাথার ভেতর তিনি উকি দিয়েছেন। এ বাড়ির মালি, দারোয়ান, ড্রাইভার, রাস্তার ওপাশে ভাই ভাই লন্ড্রির ছেলেটা, ডেল্টা ফার্মাসির রোগা লোক। তিনি লক্ষ্য করেছেন এক এক মানুষের জন্য এই কুয়ো এক এক রকম। কারোর কারোর কুয়ো আলোকিত, সেই সব কুয়োয় প্রবেশ করাও যেন এক গভীর আনন্দের ব্যাপার। এই যে শিশু দুটি তার সামনে বসে আছে, তাদের মাথার ভেতরের কুয়ো দুটি আলোয় ঝলমল করছে।
সেখানে কিছুক্ষণ থাকাও গভীর আনন্দের ব্যাপার। আবার সম্পূর্ণ বিপরীত ধরনের কুঁয়ো আছে, সেখানে গাঢ় অন্ধকার। এই সব কুঁয়োয় আলোর লেশমাত্র নেই। কুঁয়োয় ঢুকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আতঙ্কে অস্থির হতে হয়। আবার কারোর কারোর কুঁয়োয় অল্প কিছু অংশ শুধু আলোকিত, বাকিটা গাঢ় অন্ধকারে ঢাকা। এসবের কি মানে? পুরোটাই কি তার কল্পনা? রাত্রি বলল, স্যার, আপনার দাঁত পড়ে যাচ্ছে কেন? নিশানাথবাবু বললেন, বুঝতে পারছি না, বয়স হয়েছে, সেই জন্যই বোধহয় পড়ে যাচ্ছে। তুষার বলল, স্যার, আপনি কি জানেন বয়স হলে কেন দাঁত পড়ে যায়? না, জানি না। আমি জানি, বুড়ো লোকেদের শক্ত খাবার খাওয়ার দরকার নেই, এই জন্য দাঁত পড়ে যায়। কে বলল? আব্বু বলেছে। ও আচ্ছা, আব্বু সব কিছু জানে। নিশানাথবাবু বললেন, ট্রান্সলেশন নিয়ে বসো তুষার, ট্রান্সলেশনে তুমি বড়ই কাঁচা। রাত্রি বলল, ট্রান্সলেশনে আমি খুব পাকা, তাই না স্যার? নিশানাথবাবু কিছু বললেন না। তুষার তার ট্রান্সলেশন নিয়ে বসল। তার মুখ অপ্রসন্ন। ইংরেজি তার অসহ্য লাগে, তার চেয়েও অসহ্য লাগে ট্রান্সলেশন। সে খাতা খুলল, বাড়ির কাজ করতে হবে। যখন রুগী মারা যাচ্ছে তখন ডাক্তার এলেন। বাড়ি থেকে যখন বের হলাম তখন বৃষ্টি নামল। যখন ঘন্টা পড়ল তখন স্কুলে গেলাম। তুষার পেন্সিল কামড়াচ্ছে। নিশানাথবাবু বললেন, পারছ না? পারছি। রাত্রি বলল, ও মুখে বলছে পারছি, আসলে কিন্তু ও পারছে না। তুষার রাগী চোখে তাকালো। রাগ সামলে খাতার উপর ঝুঁকে পড়ল। আসলেই সে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। নিশানাথবাবু হঠাৎ লক্ষ্য করলেন তিনি তুষারের মাথার ভেতর চলে এসেছেন, সেই গহীন কুয়োর মাঝামাঝি একটা জায়গায়। তুষারের কষ্টটা তিনি বুঝতে পারছেন। সে বাক্যগুলির ইংরেজি প্রতিশব্দ জানে, কিন্তু সাজাতে পারছে না। কোন শব্দের পর কোন শব্দটি বসাবে তা তার জানা নেই। আচ্ছা, তুষারের মাথার ভেতরে বসে কি তা ঠিক করে দেওয়া যায় না? এখান থেকে তাকে শেখানো কি সবচেয়ে সহজ নয়? চেষ্টা করে দেখবেন নাকি? এতে তুষারের কোনো ক্ষতি হবে না তো? নিশানাথবাবু চেষ্টা করলেন। মুহূর্তের মধ্যে তুষার তা ধরে ফেলল। তুষারের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে খাতার উপর ঝুঁকে পড়ে একের পর এক ট্রান্সলেশন করে যাচ্ছে। রাত্রি বলল, স্যার, ও কি পারছে? হ্যাঁ, পারছে। নিশানাথবাবুর খুশি হওয়া উচিত, কিন্তু তিনি খুশি হতে পারছেন না। এই জটিলতার কিছুই তিনি বুঝতে পারছেন না। কোনো একজনের সঙ্গে আলাপ করলে কেমন হয়? কার সঙ্গে আলাপ করবেন? যাকেই তিনি বলবেন সেই তাকে নিয়ে হাসাহাসি করবে। দীপা, দীপাকে কি বলা যায় না? সেও কি হাসাহাসি করবে? তুষার বলল, স্যার, আমাকে আরও ট্রান্সলেশন দিন, আমার ট্রান্সলেশন করতে ভালো লাগছে। নিশানাথবাবু বললেন, যখন অন্ধকার হয় তখন পাখিরা আকাশে ওড়ে। তুষার খাতায় ইংরাজিটা লিখছে। খাতা না দেখেও নিশানাথবাবু বুঝতে পারলেন তুষার নির্ভুলভাবে ট্রান্সলেশনটা করবে, কারণ ইংরাজিটা সে ভাবছে। তিনি তার ভাবনা বুঝতে পারছেন। এর মানে কি? হে ঈশ্বর, এর মানে কি? এর মানে কি? এর মানে কি? আলো কি ঘুমাচ্ছে? দীপা বুঝতে পারছেন না। আলোর চোখ বন্ধ। একটা হাত মার গায়ে ফেলে রেখেছে। নিঃশ্বাস ভারী। লক্ষণ থেকে মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। তবু দীপা নিশ্চিত হতে পারছে না। তিনি ঘড়ির দিকে তাকালেন। 11:10 বাজে। প্রায় আধ ঘন্টার মতো হলো তিনি আলোকে নিয়ে শুয়েছেন। আলোর মাথায় বিলি কেটে দিচ্ছেন, পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। এতক্ষণে তার ঘুম এসে যাওয়ার কথা। তিনি খুব সাবধানে আলোর হাত ঘুরিয়ে বিছানায় বসলেন। মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস চাপলেন। এই মেয়ে তাকে বড় বিপদে ফেলেছে।
অন্য এক ধরনের বিপদ, যে বিপদের কথা বাইরের কাউকে বলা যাবে না। বিপদের ধরনটা বিচিত্র। সন্ধ্যা মেলাবার পর থেকে আলো তার বাবাকে সহ্য করতে পারে না। দীপাকে মেয়ে নিয়ে আলাদা ঘরে ঘুমোতে হয়। সেই ঘরে মহসিন সাহেব উঁকি দিলে সে অন্য রকম হয়ে যায়। কঠিন চোখে বাবার দিকে তাকায়, শক্ত করে মাকে চেপে ধরে। জান্তব এক ধরনের শব্দ করতে থাকে। মহসিন সাহেব দুঃখিত ও ব্যথিত হন। মন খারাপ করে বলেন, ও আমাকে দেখে এরকম করে কেন দীপা? দীপা কাটা দিতে চেষ্টা করেন, কোমল গলায় বলেন, সব সময় তো করে না। তা ঠিক, সব সময় করে না, শুধু রাতেই এমন করে। কারণটা কি? রাতে বোধহয় সে বেশি ইনসিকিউর ফিল করে। আমার তা মনে হয় না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় সে কোনো এক রাতে আমাদের কিছু অন্তরঙ্গ ব্যাপার দেখে ফেলেছে। হয়তো ওই ব্যাপারটা মনে গেঁথে গেছে। এইসব নিয়ে তুমি মন খারাপ করো না, একটু বুদ্ধি হলেই ওরকম আর করবে না। বুদ্ধি হচ্ছে কোথায়? যত বয়স হচ্ছে তো দেখছি ততই। মহসিন কথা শেষ করলেন না, মুখ অন্ধকার করে ফেললেন। দীপা কি করবেন বুঝতে পারছেন না। বেচারা একা একা রাত কাটায়, এটা তার ভালো লাগে না। পুরুষ মানুষ শরীরের ভালোবাসার জন্য কাতর হয়ে থাকে। এই দাবি মেটানো দীপার পক্ষে বেশিরভাগ সময় সম্ভব হয় না। মাঝে মাঝে রাত 11টার দিকে মহসিন এই ঘরের দরজার পাশে এসে দাঁড়ান। কঠিন গলায় বলেন, দীপা, ঘুমোচ্ছ? দীপা বলেন, না, আসছি। ও বোধহয় এখনো ভালো মতো ঘুমায়নি। দীপা খুব সাবধানে আলোর হাত ছাড়িয়ে উঠতে চান। আলো সঙ্গে সঙ্গে জেগে উঠে ক্রুদ্ধ গর্জন করে ওঠে এবং দু হাতে মাকে জড়িয়ে ধরে। মহসিন ক্লান্ত গলায় বলেন, ওকে ঘুম পাড়াও, আমি শুয়ে পড়ছি। তিনি কিন্তু শুয়ে পড়েন না। ঘরে বাতি জ্বলে, চুরুটের গন্ধ অনেক রাত পর্যন্ত ভেসে আসে। দীপার বড় মন খারাপ লাগে, অথচ কিছুই করার নেই। যতবার তিনি উঠতে যান, আলো ততবারই তাকে জাপটে ধরে। আজ অবশ্যই আলো ঘুমাচ্ছে। ভাবভঙ্গিতে মনে হচ্ছে গাঢ় ঘুম, হয়তো আজ জাগবে না। দীপা সাবধানে বিছানা ছেড়ে নামলেন। বাতি নিভিয়ে নীল আলো জ্বেলে দিলেন। পাশের ঘরে ঢুকলেন। মহসিন বিছানায় শুয়ে ন্যাশনাল জিওগ্রাফি পড়ছিলেন। স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আলো ঘুমাচ্ছে? জেগে যাবে না তো? একটা কোলবালিশ দিয়ে এসেছ? দীপা দরজায় ছিটকিনি লাগিয়ে দিলেন। তার অবশ্যই খুব অস্বস্তি লাগছে। মাঝরাতে এ ঘরে আসা, আস্তে আস্তে কথা বলা, ছিটকিনি লাগানো, সব কিছু মনে করিয়ে দেয় এই সমস্ত কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্যটি অন্য। বিছানায় পাশাপাশি শুয়ে গল্প করতে করতে শরীরে পৌঁছানো এক ব্যাপার, আর এরকম প্রস্তুতি নিয়ে এগোনো সম্পূর্ণ অন্য জিনিস। এতে নিজেকে কেমন যেন ছোট মনে হয়। দীপা অস্বস্তি বোধ করছেন। অস্বস্তি কাটানোর জন্য তিনি অন্য গল্প শুরু করলেন। তোমার স্যারের দাঁত সব পড়ে যাচ্ছে জানো? না তো, দাঁত পড়ে যাচ্ছে? উপরের পাটিতে একটাও দাঁত নেই এখন। বলো কি? অদ্ভুত ব্যাপার না? নিচের পাটিতে সব দাঁত আছে, অথচ উপরের পাটির একটাও দাঁত নেই। তোমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে না? অদ্ভুত তো বটেই। তিনি তার স্ত্রীর কথা এখন তেমন মন দিয়ে শুনছেন না। তিনি দীপাকে আদর করতে শুরু করেছেন। পুরুষদের সেই বিশেষ আদর যা দীপার একই সঙ্গে ভালো লাগে এবং ভালো লাগে না। দীপা বললেন, বাতি নিভিয়ে দাও না, লজ্জা লাগছে। তিনি গাঢ় স্বরে বললেন, একটু লজ্জা লজ্জা লাগলে ক্ষতি নেই কিছু, বাতি থাকুক। বাতি না থাকলে কি করে বুঝবো যে আমি এমন রূপবতী একটা মেয়ের পাশে বসে আছি? অন্ধকারে সব মেয়েকেই দেখতে একরকম। মহসিন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালেন। দুজনের ছায়া পড়েছে আয়নায়। দীপাকে কি সুন্দর লাগছে দেখতে। বয়সের কারণে নিতম্ব কিছুটা ভারী হয়েছে,
তাতে দীপার রূপ যেন আরও খুলেছে। দীপা বলল, আয়নার দিকে তাকিও না, আমার ভীষণ লজ্জা লাগে। লাগুক। মহসিন স্ত্রীর মুখে চুমু খেলেন এবং তখনই আলো চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে বন্ধ দরজায় এসে এসে ঝাঁপিয়ে পড়ল। দরজায় কিল ঘুষি মারছে, দরজায় আঁচড়াচ্ছে, মাথা ঠুকছে, দরজায় ঝুলন্ত পর্দা দাঁত দিয়ে কুটি কুটি করে ফেলতে চেষ্টা করছে। দীপা বললেন, মা আসছি, মা আসছি। আলো তার কথা শুনতে পেল না। তার পৃথিবী শব্দহীন, সে প্রবল আতঙ্কে দিশাহীন। দীপা চট করে দরজা খুলতে পারলেন না। কাপড় গোছাতে তার সময় লাগছে। এই সময় আলো একটা তাণ্ডব সৃষ্টি করল। একতলা থেকে বাবুর্চি এবং কাজের মেয়েরা ছুটে এলো। তুষার এবং রাত্রির ঘুম ভেঙেছে। রাত্রি ভয় পেয়ে তার ঘর থেকে চেঁচাচ্ছে, কি হয়েছে আম্মু, কি হয়েছে? দীপা দরজা খুললেন। আশ্চর্য ব্যাপার, আলোর সমস্ত উত্তেজনার অবসান হয়েছে। সে কেমন যেন অবাক দৃষ্টিতে চারদিকে দেখছে। দীপা যখন তার হাত ধরলেন তখনও সে অন্যবারের মতো মার উপর ঝাঁপিয়ে পড়ল না, বরং এমন দৃষ্টিতে তাকালো যেন সে মাকে ঠিক চিনতে পারছে না, কিংবা বিরাট কোনো ঘটনা তার জীবনে ঘটে গেছে যার তুলনায় মার উপস্থিতি খুবই তুচ্ছ ব্যাপার। দীপা বললেন, এমন হইচই শুরু করলে কেন মা? এরকম করো কেন তুমি? আলো দীপাকে অবাক করে ছুটে নিজের ঘরে চলে গেল। ঝাঁপিয়ে পড়ল বিছানায়, বালিশে মুখ গুজে মূর্তির মতো হয়ে গেল। দীপা তার পেছনে পেছনে এলেন, আলোর পিঠে হাত রাখলেন। আলো কেঁপে কেঁপে উঠছে। দীপা গাঢ় স্বরে বললেন, কি হয়েছে মা, কি হয়েছে? আলোর যে কি হয়েছে তা সে নিজেও জানে না, আর জানতে পারলেও মাকে জানানোর সাধ্য তার নেই। অথচ সে প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছে। তার একান্ত নিজস্ব জগৎ ভেঙে খান খান হয়ে গেছে। সে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই তার মনে হলো মা পাশে নেই। যার গায়ে সে হাত রেখেছে সে মা নয়। মার গায়ের পরিচিতি, উষ্ণতা সে পাচ্ছে না। মার গায়ের ঘ্রাণও নেই। তার ঘুম ভেঙে গেল, মা পাশে নেই। সে একটা কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। আতঙ্কে তার বুক ধক করে উঠল। সে অবশ্যই চেঁচিয়ে উঠল না, নিজেকে সামলে নিল, মা নিশ্চয়ই বাথরুমে। সে বিছানা থেকে বাথরুমে উঁকি দিল। বাথরুমের দরজা খোলা, সেখানে কেউ নেই। মা তাহলে পাশের ঘরে, বাবার ঘরে? কেন বাবার ঘরে কেন? তারা কি করে সেখানে? কান্নায় তার বুক ফুলে ফুলে উঠছে। সে বাবার ঘরের দরজার পাশে দাঁড়ালো। দরজায় অল্প ধাক্কা দিল। ভেতর থেকে বন্ধ। কেন ভেতর থেকে বন্ধ কেন? মা তাকে একা একা এই ঘরে ফেলে রেখেছে কেন? কেন সে দরজা বন্ধ করে দিয়েছে? কি করছে তারা দুজনে? আলো দরজার উপর ঝাঁপিয়ে পড়ল। তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। অসম্ভব রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। ইচ্ছা করছে পুরো বাড়িটা ভেঙে আগুন ধরিয়ে দিতে, দাঁত দিয়ে কামড়ে কুটি কুটি করে ফেলতে। ঠিক এমন অবস্থায় কে একজন আলোর কাছে জানতে চাইল, কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? এই প্রশ্ন দুটি সে কানে শুনল না। শব্দ সম্পর্কে তার ধারণা নেই। তার শব্দহীন জগতে হঠাৎ যদি কোনো ক্রমে কিছু শব্দ ঢুকেও যায়, সে তার অর্থ উদ্ধার করতে পারবে না। অথচ সে পরিষ্কার বুঝছে কেউ একজন জানতে চাইছে, কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? আলো তার উত্তরে বলতে চাইল, কে তুমি, কে? সে মুখে বলল না, মনে মনে ভাবল। এতেই কাজ হলো। যে প্রশ্ন করেছিল সে তাকে সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের স্যার, আমি নিশানাথ। আপনি কথা বলছেন আমার সাথে? হ্যাঁ। কিভাবে কথা বলছেন? অন্যরকমভাবে বলছি। কিভাবে বলছি আমি জানি না। তুমি এরকম হইচই করছো কেন? আলো আবার বলল, আপনি কিভাবে কথা বলছেন? আমি জানি না কিভাবে বলছি।
অন্যরা আমার সঙ্গে কথা বলে না কেন? এইভাবে কথা বলার পদ্ধতি অন্যরা জানে না, কিন্তু তুমি আমাকে বলো, তুমি হইচই করছো কেন? দরজায় ধাক্কা দিচ্ছ কেন? আমার ভয় লাগছে, তাই এরকম করছি। কোনো ভয় নেই। কথাবার্তার এই পর্যায়ে দরজা খুলে দীপা বের হয়ে এলেন। রাত 2টোর মতো বাজে। আলো ঘুমাচ্ছে, গাঢ় ঘুম। দীপা তার স্বামীর ঘরে। দুজন অনেকক্ষণ ধরেই চুপচাপ বসে আছেন, যেন কারোর কোনো কথা নেই। মহসিন বললেন, কিছু একটা করা দরকার। দীপা কিছু বললেন না, বলার কিছু নেইও। মহসিন বললেন, মুখবধির ছেলে মেয়ে তো আরও আছে, তারা সবাই তো এরকম না, তারা স্কুল কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে। দীপা বললেন, আলোও করবে। আর করবে, প্রাইভেট কোচিং থেকে তো চেষ্টা করে দেখা গেল, লাভটা তাতে কি হলো? দীপা কিছু বললেন না। মুখবধির স্কুলের একজন খুব নামকরা শিক্ষক তাঁরা রেখেছিলেন। তিনি আলোকে পড়াশোনা শেখানোর চেষ্টা করবেন, অক্ষর পরিচয় করিয়ে দেবেন, লিপ রিডিং শেখাবেন। কোনো লাভ হয়নি। আলো মাস্টারের সামনে পাথরের মতো মুখ করে বসে থাকে। মাস্টার সাহেব যতবার বলেন, বলো আ, খুব সহজ, হাঁ করো, হাঁ করে কিছু বাতাস বের করে দাও। বাতাস বের করার সময় এই জায়গাটা কাঁপবে। তিনি হাত দিয়ে গলা দেখিয়ে দেন, মুখের সামনে এক টুকরো কাগজ রেখে বুঝিয়ে দেন আ বললে কিভাবে কাগজটা কাঁপবে। আলো সব দেখে, কিন্তু কিছুই করে না। 2 দিন মাস্টার প্রাণান্ত চেষ্টা করেন। তৃতীয় দিনে আলোর উপর খানিকটা রেগে গেলেন। তীব্র গলায় বললেন, যা বলছি কর। বলার সঙ্গে সঙ্গে আলো ঝাঁপিয়ে পড়ল মাস্টার সাহেবের ওপর। হিংস্র পশুর ঝাঁপ। চেয়ার দিয়ে মাস্টার সাহেব উল্টে পড়ে গেলেন। আলো তার হাত কামড়ে ধরল। রক্ত বের হয়ে বিশ্রী কাণ্ড। পড়াশোনার সেখানে ইতি। মহসিন বললেন, বসে আছো কেন? যাও ঘুমিয়ে পড়ো। দীপা ক্ষীণ গলায় বললেন, তুমি মেয়ের উপর রাগ করে থেকো না। মহসিন বললেন, রাগ করবো কেন? মেয়ে কি আমার না? তাহলে এসো, মেয়ের গালে একটা চুমু দিয়ে যাও। তিনি সঙ্গে সঙ্গে উঠে এলেন। আলো ঘুমাচ্ছে। কি অদ্ভুত সুন্দর হয়েছে তার এই মেয়ে। কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এর জন্য কে জানে। তিনি নিচু হয়ে মেয়ের গালে চুমু খেলেন। আলো সঙ্গে সঙ্গে চোখ মেলল। এতক্ষণ সে জেগেই ছিল। দীপা ইশারায় বললেন, তুমি কি এতক্ষণ জেগেছিলে? আলো হ্যাঁ সূচক মাথা নাড়ল। দীপা বিস্মিত হয়ে তাকালেন। আলো ইশারায় বলল, সে আর কোনো দিন হইচই চেঁচামেচি করবে না, এবং এই ঘরে সে একা একা থাকতে পারবে। আজকে চেঁচামেচির জন্য তার খুব লজ্জা লাগছে। দীপা স্বামীর দিকে তাকালেন। মেয়ের এই পরিবর্তন তার কাছে খুবই অস্বাভাবিক লাগছে। আলো আবার ইশারায় বলল, সে পড়াশোনা করতে চায়, এখন থেকে সে স্যারের কাছে পড়বে। মহসিন বললেন, বেশ তো, আবার তোমার আগের ওই স্যারকে খবর দেব। আলো বাবার কথা বুঝতে পারল না। মহসিন দীপাকে বললেন, তুমি ওকে ইশারায় তোমার কথা বুঝিয়ে দাও, ও কিছু বুঝতে পারছে না। দীপা আলোকে বুঝিয়ে দিল। আলো ইশারায় বলল, সে ওই স্যারের কাছে পড়বে না, সে নিশানাথ স্যারের কাছে পড়বে। তার কাছে পড়তে চাও কেন? তিনি আমাকে কথা বলা শিখিয়ে দেবেন। উনি তো মা পারবেন না, সবাই সব কিছু পারে না, কথা বলা শেখানোর জন্য আলাদা স্যার আছেন। আমি তার কাছেই পড়ব, উনি আমাকে কথা বলা শিখিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আলো শুয়ে পড়ল, কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। বাইরে শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে। আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হবে বোধহয়। দীপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার চোখ ভেজা, তার বড় কষ্ট হচ্ছে। ভোর রাত থেকে বৃষ্টি, এমন বৃষ্টি যে সকালে দেখা গেল পড়ছে পানি উঠে গেছে।
গাড়ির মাডগার্ড পানির নিচে। গাড়ির ড্রাইভার সুরজ মিয়া কিছুতেই গাড়ি স্টার্ট দিতে পারলেন না। আনন্দে তুষারের চোখে পানি এসে গেল। আজও স্কুলে যেতে হবে না। আজ পাটিগণিতের একটা পরীক্ষা হওয়ার কথা, অন্যরকম পরীক্ষা। স্যার একজন একজন করে বোর্ডে ডাকবেন। বোর্ডে সব ছাত্রদের সামনে অঙ্ক কষতে হবে। যদি কোথাও ভুল হয় তখন স্যার বলবেন, এই যে বুদ্ধিমান, আমার দিকে তাকাও, চাঁদ মুখটা দেখি। মুখ তো সুন্দর মনে হচ্ছে, শুধু কান দুটি এই সুন্দর মুখের সঙ্গে মানাচ্ছে না। এই যে বুদ্ধিমান, আপনি আসুন আমার সঙ্গে, আপনার এই কান দুটো আমি খুলে রেখে দিই। স্কুলে যেতে হবে না, এই আনন্দ তুষার চেপে রাখার চেষ্টা করছে। মনের ভাবটা প্রকাশ হওয়া উচিত নয়। সে মুখ কালো করে বলল, সত্যি স্কুলে যেতে পারবো না সুরজ চাচা? সুরজ মিয়া বলল, হুম, অবস্থা দেখছেন তো, রাস্তায় এক হাঁটু পানি। তুষার দুঃখী দুঃখী গলা বের করে বলল, সারাদিন তাহলে করব কি? কি আর করবা, খেলাধুলা করো, তবে খবরদার পানিতে নামবা না। পানিতে নামলে বেগম সাহেব খুব রাগ করবেন। তুষার কাগজের নৌকা বানাতে বসল। রাত্রি বসল গল্পের বই নিয়ে। তুষারের খুব ইচ্ছা করছিল পানিতে নেবে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা। একা একা পানিতে যেতে তার সাহসে কুলাচ্ছে না। রাত্রি সঙ্গে থাকলে সে যেত। রাত্রি যাবে না। একবার গল্পের বই নিয়ে বসলে সেই বই শেষ না হওয়া পর্যন্ত ওঠে না। আজ যা মোটা বই হাতে নিয়ে বসেছে, ওটা শেষ হতে হতে বৃষ্টি থেমে যাবে, পানি নেমে যাবে। এমন চমৎকার একটা ছুটি, অথচ সে তেমন কোনো মজা করতে পারবে না। তুষার নৌকা বানানোর কাগজ নিয়ে বারান্দায় চলে এলো। নৌকা বানিয়ে বানিয়ে বারান্দা থেকেই সে ছাড়বে। 7টা নৌকা বানাবে। সপ্তডিঙা মধুকর। দেখা যাবে নৌকাগুলি কত দূর যায়। প্রথম নৌকা পানিতে ছাড়ার সঙ্গে সঙ্গে তুষার লক্ষ্য করল আলো পানিতে নেমে ছপছপ শব্দ করে বাড়ির পিছনে যাচ্ছে। নিশানাথ স্যারের ঘরের দিকে যাচ্ছে বোধহয়। তুষার ডাকল, এই আলো, এই। আলো ডাক শুনল না, শুনবার কথাও না। সে একা একা কীরকম নির্বিকারভাবে যাচ্ছে, তার হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে পানিতে। তুষার মার কাছে চলে গেল। দীপার মাথা ধরেছে, তিনি শুয়ে আছেন। তার মাইগ্রেনের ব্যথা আছে, মাঝে মাঝে এই ব্যথা তাকে কাবু করে ফেলে, আজও করেছে। ঘর অন্ধকার করে তিনি শুয়ে আছেন। তুষার বলল, মা, আলো একা একা বাড়ির পেছনে যাচ্ছে। দীপা চুপ করে রইলেন। পানি ভেঙে একা একা যাচ্ছে মা। যাক, তোমরা তাকে খেলায় নেবে না, কিছু করবে না, ও বেচারা একা একা কী করবে? আমি কি ওকে নিয়ে আসবো? নিয়ে আসতে হবে না, ও কিছুক্ষণ খেলুক একা একা। বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো। ভিজুক, খানিকটা ভিজলে কিছু হয় না। আমি খানিকটা ভিজে আসবো মা। না, তোমাকে ভিজতে হবে না। তুষার বেশ মন খারাপ করল। মার কাণ্ডটা সে বুঝতে পারছে না। এক একের জন্য এক এক ব্যবস্থা কেন? আলো যদি পানিতে ভিজতে পারে, সে পারবে না কেন? বড়দের এইসব কোন ধরনের যুক্তি? মাকে যুক্তির ভুল ধরিয়ে দেওয়ার সাহসও তার হলো না। তার শুধু মনে হলো মা নিজে মেয়ে বলেই মেয়েদের বেশি আদর করেন। নিশানাথ বাবু একটা আয়না হাতে নিয়ে মুখ কালো করে বসে আছেন। তার নিচের পাটির দাঁত পড়তে শুরু করেছে। আজ সকালে দাঁত মাজার সময় দুটো একসঙ্গে পড়ে গেল। আশ্চর্য কাণ্ড! নিজের মুখটা এখন কি যে কুৎসিত দেখাচ্ছে। কথাবার্তাও কেমন অস্পষ্ট হয়ে গেছে। কিছু বললে দাঁতের ফাঁক দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে। হচ্ছেটা কি? নিশানাথ বাবু জানলার দিকে তাকালেন। এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টি একটু কমলে একজন ডেন্টিস্টের কাছে যাবেন, তার সঙ্গে আলোচনা করবেন। তার ধারণা হলো কোনো একটা ভিটামিনের অভাবে এরকম হচ্ছে। এই ভিটামিনটা এখন খেলে কি বাকি দাঁতগুলো টিকবে? আমি এসেছি। নিশানাথ বাবু চমকে উঠলেন। আলো এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে। সে কথা বলছে, মাথার মধ্যে কথা। নিশানাথ বাবু আলোর দিকে ফিরলেন, হাসলেন।
যদিও দাঁত নেই মুখে, হাসতে তার লজ্জা লাগছে। তিনি আলোর সঙ্গে কথা শুরু করলেন। পুরো কথাবার্তা হলো মাথার ভেতরে। কারোর ঠোঁট নড়ল না, কোনো রকম শব্দ হলো না। বাইরের কেউ দেখলে নিশ্চয়ই ভাবত এরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কেন। তাদের কথাবার্তার শুরুটা এমন: নিশানাথ, কেমন আছো? আলো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নিশানাথ, আমি ভালো নেই, দেখো না কি কাণ্ড, আমার সব দাঁত আপনা আপনি পড়ে যাচ্ছে। আলো, আপনার কি অসুখ করেছে? নিশানাথ, বুঝতে পারছি না, হয়তো করেছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো। আলো এসে বসল। আলো, আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন অন্যরা সেভাবে বলে না কেন? নিশানাথ, পুরো ব্যাপারটা আমি কিছুই জানি না। আমার বোধ হয় কোনো একটা বড় অসুখ হয়েছে। এই অসুখের পর থেকে এই অবস্থা। আলো, আমি আপনার কাছ থেকে পড়া শিখব। নিশানাথ, বেশ তো, শিখবে। অবশ্যই জানি না পারবো কি না, পারতেও পারি। নিশানাথবাবু এই পর্যায়ে খুবই উৎসাহিত বোধ করলেন। তুষারের ইংরাজি শেখানোর ব্যাপারটা তার মনে পড়ল। নিশানাথ, আলো, তুমি এক কাজ করো, চোখ বন্ধ করে থাকো, আমি তোমার মাথার ভেতর চলে যাব, সেখান থেকে শেখাবো। আলো, মাথার ভেতর কেমন করে যাবেন? জানি না, তবে আমি যেতে পারি। আলো চোখ বন্ধ করে বসল। নিশানাথবাবু মেয়েটির মাথার ভেতর অনায়াসে চলে গেলেন। তার জন্য বড় ধরনের একটা বিস্ময় অপেক্ষা করছিল। উজ্জ্বল আলোয় এই মেয়ের মাথার গহীন কুঁয়ো ঝলমল করছে। নিশানাথবাবু মুগ্ধ হয়ে গেলেন। গহীন কুঁয়ো দিয়ে নিচে নামতে নামতে তার বারবার মনে হলো এই মেয়ে একটি অসাধারণ মেয়ে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন এই মেয়ের কল্পনা শক্তি অসাধারণ, বোঝার ক্ষমতাও অসাধারণ। নিশানাথবাবুর রোমাঞ্চ বোধ হলো। তার ভালো লাগছে, খুব ভালো লাগছে, আনন্দে মন ভরে যাচ্ছে। তিনি আবার কথা বলা শুরু করলেন। নিশানাথ, আলো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আলো, পারছি। নিশানাথ, তুমি কি জানো সব কিছুর নাম আছে? আলো, জানি। নিশানাথ, লেখার সময় নামগুলি লিখি, সেই লেখার জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করি, যেমন অ, আ, হস্যই, দীর্ঘই। আলো, আমি এইগুলি বই দেখেছি। নিশানাথ, এই চিহ্নগুলি সাজিয়ে সাজিয়ে আমরা মনের ভাব লিখে ফেলি। তুমি চিহ্নগুলো শিখে ফেলো, তাহলে লিখে মনের ভাব প্রকাশ করতে পারবে, বই পড়তে পারবে। আলো, আমাকে চিহ্নগুলো শিখিয়ে দিন। নিশানাথ, একদিনে পারবে না, ধীরে ধীরে শিখবে। আলো, আমি একদিনেই সব শিখে ফেলতে চাই। নিশানাথ, আজ আমি আর শেখাতে পারবো না, আমার প্রচণ্ড মাথা ধরেছে। নিশানাথবাবু আলোর মাথার ভেতর থেকে বের হয়ে এলেন। অসহ্য যন্ত্রণা, তিনি ছটফট করতে লাগলেন। এরকম তীব্র যন্ত্রণা তার আগে আর কখনো হয়নি। শুধু যে যন্ত্রণা হচ্ছে তাই নয়, মুখ থেকে লাল ঝরছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। তিনি গোঙানির মতো শব্দ করতে লাগলেন। দীপা লক্ষ্য করলেন আলো ঘরের এক কোণে একটা বই নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে, বইয়ের পাতা উল্টাচ্ছে। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে পড়ছে। দীপার মনটাই খারাপ হয়ে গেল। বেচারি আলো পড়া পড়া খেলা খেলছে। আহা বেচারি, আহা। রাত 10টার দিকে দারোয়ান এসে খবর দিল স্যার যেন কেমন করছে। দীপা ছুটে গেলেন। নিশানাথবাবু বিছানায় বসে আছেন, তার চোখ রক্তবর্ণ, মুখ দিয়ে লাল ঝরছে। দীপা বললেন, চাচা, আপনার কি হয়েছে? নিশানাথবাবু বললেন, কিছু বুঝতে পারছি না মা, কিছু বুঝতে পারছি না। দীপা তৎক্ষণাৎ ডাক্তার আনতে পাঠালেন। তিনি মনে মনে ঠিক করে রাখলেন ডাক্তার দেখে যাওয়ার পর নিশানাথবাবুকে হাসপাতালে কিংবা কোনো ক্লিনিকে পাঠিয়ে দেবেন। চাচা, আপনার অসুবিধা কি হচ্ছে তা বলুন। আমি নিজেও বুঝতে পারছি না মা, মাথার যন্ত্রণা হচ্ছে।
হ্যাঁ। পানি খাবেন একটু? না, আমার তৃষ্ণা হচ্ছে না। গরম লাগছে কি? ফ্যান ছেড়ে দেব? না, ঠান্ডা লাগছে। তাহলে গায়ে একটা চাদর দিয়ে থাকুন, ডাক্তার এক্ষুনি চলে আসবে। নিশানাথবাবু গায়ে চাদর জড়িয়ে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ঘুমে তার চোখ বন্ধ হয়ে এলো। ডাক্তার এসে দেখলেন রোগী ঘুমাচ্ছে। তিনি বললেন, ঘুম ভাঙিয়ে কাজ নেই, আমি সকালে এসে দেখে যাব। ভালো ঘুম হচ্ছে যে কোনো রোগের খুব বড় ওষুধ। ডাক্তার সাহেবের কথা বোধহয় সত্যি। নিশানাথবাবুর ঘুম ভাঙল ভোরে। তার মাথা ব্যথা নেই, শরীর ঝরঝরে। তিনি অনেকক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলেন। চা খেতে খেতে মালির সঙ্গে অনেক গল্প করলেন। সবই তার ছেলেবেলার গল্প। গল্প শেষ করে নিজের ঘরে এসে চিঠি লিখলেন তাপসীকে। তাপসী তার বড় বোনের মেয়ে, কলকাতায় থাকে, বিয়ে পড়ে। এই মেয়েটিকে তিনি ছোটবেলায় খুব স্নেহ করতেন। দেশ ছেড়ে সে যখন তার মায়ের সঙ্গে চলে যায় তখন তিনি খুব কেঁদেছিলেন। তাপসী: মা আমার, ময়না মা, মা গো, তুমি কেমন আছো? আমার শরীর ভালো নেই মা, কি জানি হয়েছে। বেশি দিন আর বাঁচব না। আমার কি যে হয়েছে নিজেও জানি না। খুব কষ্ট হয়, মাথার যন্ত্রণা। এই কষ্ট তবু সহ্য করা যায়, কিন্তু তার চেয়েও বড় কষ্ট আমি মানুষের মাথার ভেতর ঢুকে যেতে পারি। এই পর্যন্ত লিখে নিশানাথ থামলেন। তাপসী এই চিঠি পড়ে কি ভাববে? নিশ্চয়ই ভাববে তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি আবোল তাবোল ভাবছেন। নিশানাথবাবু চিঠি ছুঁড়ে ফেললেন। শেষ হলো গল্পটির প্রথম পর্ব। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।